নন্দনে দেখতে গেছিলাম বাদামি হায়নার রহস্য। ওকে, বাদামি হায়নার কবলে শ্রী স্বপন কুমারের। তো কেমন লাগলো সেসব নিয়ে কথাবার্তা হবে। খুব বেশি কথা বলবো না, খুব ছোটোর মধ্যে সারবো। এই সিনেমাটা একবার দেখে পুরো রস আস্বাদন করতে পারার মতো সিনেমা নয়। সিনেমাটা মাল্টিপল টাইম ভিউইংয়ের দরকার আছে পুরো বোঝার জন্য। তবে এই সিনেমাটা স্পেসিফিক্যালি যারা বাংলা সাহিত্য উপন্যাস পড়তে খুব ভালোবাসে বা পড়ার হ্যাবিটের মধ্যে রয়েছে বা আগে পড়েছে প্রচুর, তাদের জন্য এই সিনেমাটা। আর একটা স্পেসিফিক মানুষদের জন্য এই সিনেমাটা, যারা গল্প লেখে। সে বড় রাইটার হতে পারে, ছোট রাইটার হতে পারে, ফেসবুকে লেখে হতে পারে, বা কোনো পত্রপত্রিকায় লেখে, বা স্কুল লাইফে লিখতো। এই সিনেমাটা সমস্ত রাইটারদের গল্প। তো যারা গল্প লেখে বা কোনো এককালে হয়তো লিখতো, আহ, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা একদম পারফেক্ট একটা ফিল্ম। ওকে, প্রচুর রেফারেন্স রয়েছে, প্রচুর হিন্ট রয়েছে। ফেলুদা ব্যোমকেশকে ব্যাশিং করা হয়েছে, বাঙালির টেস্টকে ব্যাশিং করা হয়েছে, বাঙালির ইন্টেলেকচুয়াল কোয়ালিটিকে ব্যাশিং করা হয়েছে। কিন্তু সেই সমস্ত কিছু সত্ত্বেও এই গল্পটা কোথাও গিয়ে অভিমানের, গল্পটা কোথাও গিয়ে খেদোক্তির। ঠিক আছে, আমি যদি গল্পটা ছোট করে যদি বলি, এই গল্পটা এতই ডানা মেলা টাইপের একটা গল্প না, এবং গল্পটা অনেকগুলো ইয়েতে চলছে। ঠিক আছে, এত মেটা ফিল্ম আমি রিসেন্ট টাইমে হলিউড, বলিউড, সাউথ, দক্ষিণ ভারতীয় সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই বলছি, এই কাজটা অনেক শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। বাংলা সিনেমার মধ্যে না, আমি ওয়ার্ল্ড সিনেমার কথা বলছি। ওকে, ওয়ার্ল্ড সিনেমার কথা যদি বলি, তাহলে আজ অবধি যত পাল্প ফিকশন ফিল্ম আমি দেখেছি অ্যাটলিস্ট, সেগুলোর মধ্যে এটা অন্যতম সেরা একটা ফিল্ম হয়ে থাকবে। ওকে, দেবালয় ভট্টাচার্য লাইটের ব্যাপারটা যে খুব ভালো বোঝেন, আর সিনেমাটোগ্রাফারের সাথে ওনার ওয়েভলেন্থ যে খুব ভালো ম্যাচ করে, এটা আমি ইন্দুবালা ভাতের হোটেলের কিছু দৃশ্য দেখার সময়ও বুঝতে পেরেছি। এবং শুধুমাত্র সিনেমাটোগ্রাফার নয়, যারা কালার কারেকশান করে বা কালার গ্রেডিংয়ের কাজ করে না, বা কোথায় আলো কিভাবে সেট হবে, কোন দৃশ্যে কোথা থেকে আলো আসবে, এগুলো দেবালয় ভট্টাচার্য খুব ভালো বোঝেন। এবং এগুলো তার ফিল্মে যারা এগুলো হ্যান্ডেল করে, তাদের সাথে ওনার কোঅর্ডিনেশন খুবই ভালো। ঠিক আছে, এডিটিং এই সিনেমাতে যা রিফ্রেশিং একটা এডিটিং, এবং গল্প কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড যায় না, গল্প কিন্তু ব্যাক অ্যান্ড ফোর্থ হয়। বহুবারই এরকম হয় যে আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে মেনশন করা হচ্ছে যে কিছু আগে কি হয়েছিল। এই ব্যাক অ্যান্ড ফোর্থটা 2.5 ঘন্টার একটা ফিল্ম জুড়ে মেনটেন করা কনসিস্টেন্ট ওয়েতে বেশ চাপের হয়। অনেক ডিরেক্টর কিন্তু ছড়িয়ে ফেলে, নয় ফার্স্ট হাফে নয় পরের হাফে গিয়ে একটু হলেও ছড়িয়ে ফেলে। দেবালয় ভট্টাচার্য ছড়িয়ে ফেলেননি। ঠিক আছে, তবে হ্যাঁ, এই সিনেমাটা বুঝতে কিন্তু যারা আজকের দিনে, দেখুন আজকালকার দিনে খুব একটা ইন্টেলিজেন্ট ফিল্ম মেকিং হয় না। ঠিক আছে, সবাই সিনেমা এরকমভাবেই তৈরি করে যাতে সবাই বুঝতে পারে। দর্শককে স্পুন ফিডিং করার একটা ব্যাপার থাকে, এবং দর্শকের ইন্টেলেক্ট কোয়ালিটিটাকে কাইন্ড অফ ছোট করাই, মানে ছোট করাও কাইন্ড অফ নয়, মানে লোকে বানায় না কমপ্লেক্স জিনিস। তো এই সিনেমাটা কিন্তু বুঝতে একটুখানি পরিশ্রম, একটুখানি বুদ্ধি, ব্রেনে চাপ একটুখানি হয় দিতে। ঠিক আছে, যে স্ক্রিপ্টটা কী ওয়েতে করছে মুভ, এই ব্যাক অ্যান্ড ফোর্থটা বুঝতে আপনাকে একটুখানি মন কিন্তু হয় দিতে। এবার ইন্টারেস্টিং কিছু না হলে পরে মন দেওয়া তো খুব মুশকিলের ব্যাপার। তো ভাই, ডায়লগ, এবং এত পাঞ্চ লাইন রয়েছে ডায়লগে, এবং তাতে কমেডি থেকে শুরু করে সেলফ পিটি থেকে শুরু করে কাউকে চাটন দেওয়া থেকে শুরু করে, ঠিক আছে, ফানি ফানি ডায়লগ রয়েছে। ওকে, এবং মানে ডায়লগ রাইটিং ভীষণ স্মার্ট। মানে ছোট্ট একটা পলিটিক্যাল জোকস কোথায় যে ঢুকিয়ে দেওয়া হবে হুট করে, আপনি বুঝতেও পারবেন না। ঠিক আছে, আর রেফারেন্স আর ট্রিবিউটের কথা যদি বলি, সেসব তো রয়েছেই প্রচুর। এবার আমি পারফরমেন্সের কথাতে আসি। পরাণ বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ যাকে নিয়ে আমি কি বলবো, তাকে আমার বড় পর্দাতে দেখলেই ভাল লাগে। তাকে প্রধানেও ভাল লাগে, টনিকেও কাইন্ড অফ তাকেই ভাল লাগে, প্রলয়তে তাকে অসাধারণ লাগে, এখানে তাকে তো কি বলবো, মানে একদম আদার ওয়ার্ল্ড। ঠিক আছে, তার অভিব্যক্তি, মানে পরাণ বন্দ্যোপাধ্যায়, সিরিয়াসলি বলছি, কোনোদিন এলিক্সির, ঠিক আছে, সঞ্জীবনী ওষুধ যদি কোনোদিন আবিষ্কার হয়,
আর যদি আমাকে অপশান দেওয়া হয় এটা তুমি খেতে যাও নাকি পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য রাখতে চাও, আমি বলবো ভগবান ওনাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক, ঠিক আছে, আমি না বাঁচি। ওকে, ওনার অভিনয়ে যে ইমোশান রয়েছে, মানে ওনার অভিনয় দেখার সময় যে ইমোশনটা মানুষ ফিল করতে পারে, বা আমি যতটা ইমোশন ফিল করি, তাতে আমার মনে হয় যে ওনার অভিনয় কেমন, পারফরমেন্স কেমন জাজ করার জন্য আমি খুব একটা কেউই নই, ঠিক আছে, কেউ নই। ওকে, আমার ওনার মানে উপস্থিতি থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি সব কিছুই, একটা মানুষ এত ভালো কি করে অভিনয় করতে পারে, ঠিক আছে, অভিনয় করে মানুষের মন ছুঁতে পারে, আমি সত্যিই বুঝি না। আবির অনবদ্য, ঠিক আছে, এবং আবির মানে আবির এইখানে কিছু লাইন রয়েছে, ঠিক আছে, ফেলুদা ব্যোমকেশ ব্যাশিং যে লাইনগুলো রয়েছে, যে ওয়ান লাইনারগুলো রয়েছে, সেগুলো বলতে কাইন্ড অফ সাহস লাগে, এবং আবিরের মধ্যে সেটা রয়েছে। এবং আবির না পুরোপুরি একটা হিরো ম্যাটেরিয়াল। ওকে, মানে আবিরকে দিয়ে অনেক ফ্যামিলি ড্রামানো বা অনেক পাথি ওচা সিনেমাও আবিরকে দিয়ে করানো হয়, এবং আবির করে, কারণ সে হয়তো সুপারস্টার তকমা সে হয়তো পেয়ে যায়নি, তাকে দেখতে গ্রাম বাংলা শহর বাংলার সবাই ভেঙে হয়তো পড়বে না, কিন্তু আবিরের কিন্তু একটা ফ্যান বেস কিন্তু আমার মনে হয় এতদিনে তৈরি হয়ে গেছে। শহরের মানুষদের কাছে আবিরের অ্যাকসেপ্টেন্স এমনি এমনি কিন্তু এত হাই না। আবিরেরও স্ক্রিন প্রেজেন্স খুবই ভালো, ঠিক আছে, এবং তার মধ্যে যে কি বলবো মানে বোধ বুদ্ধি রয়েছে না, দেখবেন পরমব্রত চ্যাটার্জির মধ্যে একটা ইন্টেলেকচুয়াল একটা ব্যাপার কিন্তু আছে, আবিরের মধ্যে না ওই একটা মানে চাপা, মনে হচ্ছে যে লোকটা পুরো জিনিসটাকে বার করছে না, বাট লোকটা বোঝে সব কিছু। আবিরের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। শ্রুতি দাস বলে একজন মহিলা রয়েছে, জঘন্য, ঠিক আছে, ওই মানে সেই সিনেমার হিরোইন কাইন্ড অফ জঘন্য, ফালতু। আমি তাকে এক্সিকাল টু প্রেমেও দেখেছি, জঘন্য। আমি জানি না মেয়েটা কী করে মানে অ্যাক্টিংয়ে এসছে, মানে এত ডাল তার এক্সপ্রেশন, আর এত মানে আমার কাইন্ড অফ মনে হয় যে এত বাজে তাকে দেখতে। যাই হোক, এনিওয়ে মানে আমি তাকে নিয়ে কথা বলতে চাই না, ঠিক আছে, একদম বাদ দিচ্ছি আমি। রতনলাল, রতনলালের চরিত্রের যে মানুষটি রয়েছে, একে তো ভাই মানে আমি ইন্দুবালা দেখে না আমি খালি ভাবছিলাম যে বাংলায় ভালো ভিলেন নেই, মানে নাও দিস ইজ আ ভিলেন যে খুবই রিয়ালিস্টিক, এবং সে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে যে প্যাট্রিয়ার্কি আগেকার দিনে কতটা বিভৎস ছিল। ইন্দুবালার বরের চরিত্রে সে ছিল, তার এক একটা দৃশ্যে না একটা দৃশ্য রয়েছে যেখানে শুভশ্রী গেছে জোর করে নিজের ঘরে নিয়ে যাবে, এবং শুভশ্রীর ভাই বাইরে ওয়েট করছে, মানে ইন্দুবালার ভাই বাইরে চটি পেতে ঘুমোচ্ছে, এবং তার দিদির সাথে কিছু একটা অন্যায় করা হচ্ছে। ওই চরিত্রে ওই লোকটার অভিনয়, মানে আমরা ব্যাকগ্রাউন্ডে জাস্ট ভয়েস শুনতে পাই। তো রতনলালের চরিত্রে এবং কাইন্ড অফ কমেডির জন্য তাকে এখানে রাখা হয়েছে। তার পারফরমেন্স বেশ ভালো, ঠিক আছে, সে কাইন্ড অফ এই পুরো গল্পটা, এই ডিপ্রেসিং গল্পটার মধ্যে কাইন্ড অফ কমেডি, লাফটার, ব্যান্টার, হার্ট সে ক্যারি করে, তাকে আমার বেশ ভালো লেগেছে। আরেকটা হচ্ছে কি লোকনাথ দে, একে নিয়ে আমি আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একে আজকাল বহু ওয়েব সিরিজে আমরা দেখতে পাই, অনেক সিনেমাতেও তাকে আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে, এইখানে তাকে দেখতে পাওয়া গেছে। তার অভিনয় ভাই দেখেই বোঝা যায় যে জাত অভিনেতা, একদম থিয়েটার করা মানুষ, শার্প অ্যাক্টিং করতে পারে, ঠিক আছে। এই সমস্ত বাদ দিয়ে এই সিনেমার টেকনিক্যাল কোয়ালিটিস যদি আমি বলতে চাই, যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহ সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আবহ সঙ্গীত, সাউন্ড ইঞ্জিনিয়ারিং যারা করেছে, ঠিক আছে, আর আবহ সঙ্গীত যারা দিয়েছে, আর গানের কথাগুলো যারা লিখেছে, গানের সুর কথা, এগুলো সব আলাদা আলাদা লোকজনই করে, পুরো ডিপার্টমেন্টকে একদম কুর্নিশ করার মতো কাজ হয়েছে। কারণ এই সিনেমাটার স্ক্রিন প্লের মুভমেন্ট এমনভাবে হয় এবং দৃশ্য ট্রানজিশন এমনভাবে আসে একটার পর একটা, সেখানে ওই টেম্পোটাকে ধরে রাখার জন্য আর ফিলিংসটাকে কনসিস্টেন্ট রাখার জন্য, পুরো স্ক্রিপ্টটাকে ধরে রাখার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের খুব বেশি রকম দরকার ছিল। সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাকচুয়ালি করে উঠতে পারে, ঠিক আছে, এরকম মনে হয় না যে শুধুমাত্র উত্তেজনার সময় এরকম হচ্ছে, বাকি সময় হচ্ছে না। সিনেমার ক্লাইম্যাক্স ডিজাইন খুব ভালো হয়েছে, ক্লাইম্যাক্সও হলে হাততালি পড়ছিল, এবং ক্লাইম্যাক্সে কি হচ্ছিল সেটা আমি ভিডিওতে বললে পরে স্পয়লার হয়ে যাবে। তো ক্লাইম্যাক্সে অ্যাকচুয়ালি এই সিনেমাটা গোয়েন্দা গল্পের সমস্ত ট্রেডগুলোকে ভাঙতে 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 যায়,
এবং ক্লাইম্যাক্সে গিয়ে আজ অবধি যেটা কোনো বাংলা গোয়েন্দা সিনেমায় হয়নি সেই জিনিসটা হয়। সেটা কী জিনিস আমি এখানে বলবো না, তাহলে স্পয়েল হয়ে যাবে। এবং ওই সিনটার ভাই আইডিয়া, কাউন্টিং, একটা জিনিস কাউন্টিং হচ্ছে, ঠিক আছে, সেই কাউন্টিংয়ের আইডিয়াটা ওরমভাবে দেখাবে ডিরেক্টরের মাথাতেই নিশ্চয়ই এসছে। বাট এটা টিম ওয়ার্কের মতো ফিল হয়, অ্যান্ড ইট ইজ রিয়েলি নাইস। ওকে, এবারে আমার না এই সিনেমাটা নিয়ে একটা আশঙ্কা আছে। আমি দেখেছি যেই বাংলা সিনেমা আমার খুব ভালো লাগে না, সেই বাংলা সিনেমাগুলো চলে না। আমার বুনো হাঁস দেবের খুব ভালো লেগেছিল, চলেনি। জিতের অসুর খুব ভালো লেগেছিল, রয়্যাল বেঙ্গল টাইগার খুব ভালো লেগেছিল, চলেনি। কবির খুব ভালো লেগেছিল, চলেনি। সাধারণত আমি যে বাংলা সিনেমাগুলোর প্রেমে পড়ে যাই, এই সিনেমাটা যেরকম আমি বলতে পারি প্রেমে পড়ে গেছি, এটা আমি ডেফিনেটলি আমি আরও একবার দেখতে যাব, ঠিক আছে। মানে যখনই আমার সময় হবে, পরের সপ্তাহেই হয়তো আমি যাব, ঠিক আছে, যদিও পরের সপ্তাহে বইমেলা শুরু হয়ে যাচ্ছে। তো আমি সময় বার করে এই সিনেমাটা নন্দনে অনেক দিন চলবে, আমি জানি নন্দনে প্রায় 3-4 সপ্তাহ মতো তো চলে। এই সিনেমাটা ডেফিনেটলি আমি আরেকবার যাব দেখতে, এবং আই হোপ তখন হল ফাঁকা থাকবে। আজকে হলে প্রচুর লোক ছিল। একটা ছোট্ট ব্লগ মতো বানিয়েছি, যদি পোস্ট করি তাহলে পাবে দেখতে। তো খুব যত্ন নিয়ে করা একটা কাজ, খুব ভালো একটা কাজ। আমার কাইন্ড অফ খারাপই লাগছিলো যে এটা 50 টাকার সিনেমা নয়, আমি নন্দনে বসে 50 টাকার সিটে বসে আমি দেখছি। এটা দেখার জন্য আমাকে 200-300 টাকা আমার স্পেন্ড করা উচিত ছিল। তো যাই হোক, বাট বাংলা সিনেমা নন্দনে বসে দেখার আলাদা একটা ইয়ে আছে। আর আমার একজন বন্ধু এসেছিল, তো তার সাথে বসে আমি দেখছিলাম। তো সে ছাত্র, ঠিক আছে, তো আমরা নন্দনে বসে দেখলাম। সেকেন্ড টাইম আমি দেখি ভালো কোথাও হয়তো দেখতে যাব, যদিও 50 টাকার তুলনায় নন্দনের স্ক্রিন এতটাই ভালো যে অন্য কোথাও বাংলা সিনেমা দেখতে যেতে ইচ্ছা করেও না। তাও আমি স্টার থিয়েটার আর রূপ মন্দিরে আমি অনেক সময় যাই দেখতে। তো আপনাদের কার কেমন লাগলো বলুন। আর ভাই, আজকে তো আমি 2টো সিনেমা দেখেছি, আর একটা রিভিউ একটু পরে আসবে। তো কার কি দেখে কি মনে হলো কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো। চলো টাটা, বাই।